এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। শুভ সন্ধ্যা, নমস্কার। আমার সাহিত্য বন্ধু, সুধী সাহিত্য মোদী দর্শক বৃন্দ, আপনাদের জন্য, শুধু আপনাদের জন্য আবারও একটা সাহিত্যের সন্ধ্যা নিয়ে হাজির হলাম। মুক্ত বাংলার ডিজিটাল প্ল্যাটফর্ম মুক্ত আবহ সুস্থ সাহিত্যের প্রচারে যে কাজটি করে আসছে দীর্ঘদিন ধরে, তেমনি আরেকটি কাজের নমুনা আজকে খুব শীঘ্রই পেশ হবে, আমাদের স্টুডিও ফ্লোর থেকে সম্প্রচারিত হবে আপনাদের জন্য। আশা করি আপনারা ভালো আছেন। গরমও আস্তে আস্তে কমে গেছে, এবার আমরা ধীরে ধীরে বর্ষার মধ্যে ঢুকতে চলেছি। জানি সুধী দর্শকবৃন্দ, আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আজকের সাহিত্য বন্ধুর সাথে পরিচয় পর্বটুকু সেরে নেওয়ার জন্য। আজকের সাহিত্য বন্ধু সম্পর্কে বলতে গেলে হয়তো রাত থেকে ভোর হয়ে যাবে। সবার প্রথমে আমি এটুকুই বলতে চাই, নিজে সাহিত্য সাধনা করছেন এবং অভিভাবকের ভূমিকা পালন করে আমাদের মতন ছাপোষা সাহিত্যিকদের সঠিক রাস্তায় আলো দেখিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটি করে চলেছেন আজকের আমাদের সম্মানীয় শ্রদ্ধেয় এই সাহিত্য বন্ধু। আপনাদের জন্যে আজকে তার মূল্যবান সময় ব্যয় করে হাজির হয়েছেন আমাদের স্টুডিও ফ্লোরে। আমরা জানবো, আমরা শুনবো তার সাহিত্য জীবনের কথা। তার আগে আসুন আমরা পরিচয় পর্বটুকু সেরে নিই। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় লক্ষণ দাস ঠাকুরা মহাশয়া। দাদা, আপনাকে অনেক শ্রদ্ধার সাথে, আন্তরিক উষ্ণতার সাথে এই স্টুডিও ফ্লোরে আমরা স্বাগত জানাই। নমস্কার সুধী দর্শকবৃন্দ, প্রত্যেককে আমার সশ্রদ্ধ নমস্কার ও শুভেচ্ছা জানাই। আপনার প্রথমেই আজকে যেটা জানতে ইচ্ছে করছে, এই যে আপনার ব্যস্ততম সময় থেকে সময় বার করে আপনি যে এখানে এলেন, আপনারও মানে অনুভব কেমন? আপনার অনুভূতির দু চারটি কথা আমাদেরকে পেয়ে কেমন লাগছে আপনার, একটু শুনে নিই সেই কথা। ব্যাপার হলো, মুক্ত বাংলা পত্রিকার সঙ্গে আমি দীর্ঘদিন ধরে জড়িত ছিলাম, এখনও যে নেই এমন না। আর এই মুক্ত বাংলার এই প্ল্যাটফর্মে এসে আমার ভীষণ আনন্দ হচ্ছে এবং নস্টালজিক হয়ে উঠছি। আচ্ছা, আমার খুব ভালো লাগছে। এবং আমি এই মুক্ত বাংলার সাহিত্য চর্চার আসরের দীর্ঘদিন সভাপতিত্ব করেছি এবং বহু সাহিত্য বন্ধু এখানে এসেছে যাদের সঙ্গে আমার পরিচয় হয়েছে এবং গভীর আন্তরিকতার সঙ্গে তাদের ভালোবাসার একটা সম্পর্ক গড়ে উঠেছিল। সেটা উঠেছিল না, এখনও সম্পর্ক আছে এবং সেইটাকে আর একবার পুনর্জীবিত করার জন্য যে চিরঞ্জীববাবু আমাকে ডেকে এনেছেন, তার জন্য আমি চিরঞ্জীববাবু এবং মুক্ত আবহাওয়ার এই ডিজিটাল প্ল্যাটফর্মকে ধন্যবাদ জানাচ্ছি। বাহ, পুরানো সেই দিনের কথা ভুলবে কি রে হায়, কোথায় যেন এই গানের সেই রবীন্দ্র গানের সেই লাইনটি আমাদের মনে এখনই এই মুহূর্তে গুঞ্জরিত হচ্ছে, যার জন্য আমাদের সাহিত্য বন্ধু
আমাদের পরিবারেরই একজন সদস্য, এবং তাকে দীর্ঘদিন পর আমরা আবারও ফিরে পেয়েছি। এর জন্য আমাদেরও কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগছে। আমি আজকের সাহিত্য বন্ধু সম্পর্কে প্রথমে 2-4 কথা একটু বলে নিই আপনাদের জ্ঞাতার্থে। লক্ষণ দাস ঠাকুরা 1952 সালে 9 এপ্রিল অবিভক্ত বর্ধমান জেলার আউশ গ্রাম থানার অন্তর্গত ক্ষুদ্র গণ্ডগ্রাম রামচন্দ্রপুরে জন্মগ্রহণ করলেন। কবি অরুণাচল বসু, কবি অনিলেন্দু ভট্টাচার্য, কবি কার্তিকচন্দ্র গঙ্গোপাধ্যায় সহ এক ঝাঁক বিশিষ্ট কবি সাহিত্যিকের সান্নিধ্য লাভ করলেন। তখন থেকেই তার বিভিন্ন পত্রপত্রিকায় কবিতা ও লেখা প্রকাশিত হতে থাকে। 2012 সালের প্রধান শিক্ষকের পদ হতে অবসর গ্রহণের পর বর্ধমানের স্থায়ী বাসিন্দা হন। কি কাব্যগ্রন্থে কি পত্রিকায় তিনি কাজ করলেন, তার সাহিত্যের আখর রেখে গেলেন, সেগুলো অবশ্যই আমরা জেনে নেব। তার নমুনা সব আমাদের এখানেতে শোয়ানো আছে, আমরা ঠিক সময়ে আপনাদের সামনে শুধু দর্শকবৃন্দ তুলে ধরব। তার আগে আমরা প্রথম একটু জেনে নিই আমাদের সাহিত্য বন্ধুর কাছে, দাদা যখন প্রথম আপনি লেখালেখির কাজ শুরু করলেন, সেই সব দিনের কথা মনে করে কিভাবে আপনার সাহিত্যের রথযাত্রার সূচনাটা ঘটলো, তা নিয়ে একটু 2-4 কথা শুনি। আমি আমার পাশের গ্রাম বর্ণগ্রাম জুনিয়র হাই স্কুল ছিল, সেখান থেকে ক্লাস 8 পাস করে গুসকরা পিপি ইনস্টিটিউশনে ভর্তি হয়েছিলাম ক্লাস 9-এ, সায়েন্স বিভাগে। তখন স্কুল ম্যাগাজিন বেরোতো, সেই স্কুল ম্যাগাজিনে আমি প্রথম লেখা দিই। স্কুল ম্যাগাজিনে যখন কবিতাটি প্রকাশ হয়, ছাপার অক্ষরে নাম দেখে যেমন প্রত্যেকের হয়, আমার সেরকম আনন্দের উদ্ভাসিত হয়ে গিয়েছিলাম। ঠিক। এইবার ওইভাবেই লিখি, এবং অত্যন্ত লাজুক প্রকৃতির গ্রামের ছেলে, বন্ধু বান্ধবরা একটু রাগাতো, কবি হয়ে গেছিস ইত্যাদি ইত্যাদি বলে। যাই হোক এইসব করে তারপর ক্লাস 10-এ আমাদের হেডমাস্টার, স্বনামধন্য হেডমাস্টার সাহেব, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত নীরদ বর্মন মাহাতো আমাদের ইংরাজি ক্লাস নিচ্ছেন। ইংরাজি ক্লাস নেওয়ার সময় আমার খাতাটাও জমা পড়েছে, ভুল হয়েছে, উনি খাতাটা ছুঁড়ে দরজার বাইরে বার করে দিলেন। তখন আমি তো ভয়ে ঠক করে কাঁপছি। স্যার বললেন, ভয় পাবি না, আয় আমার কাছে আয়। আমি গেলাম, গিয়ে তারপর উনি খাতাটা দেখে টেকে বললেন, গ্রামের ছেলে তো তুই আর ইংরেজি কী করে জানবি, আর এসেছিস একদম গ্রাম থেকে, ঠিক আছে তুই কাল থেকে আমার বাড়িতে জানিস, ওখানে যাবি সকাল 8টার সময়, আমি তোকে ইংরাজি পড়াবো। স্যার আর যাবি কিন্তু, কাল না গেলে কিন্তু আমি তোকে বকাবকি করব। যাই হোক পরের দিন গেলাম, গিয়ে স্যারকে খাতাটা দেখাচ্ছি, তখন আমার ওই খাতায় 2টি কবিতা উনি দেখতে পেয়েছেন। দেখতে পেয়ে বললো, তুই কবিতাটা লিখিস কি? বললাম, হ্যাঁ স্যার। না ম্যাগাজিনে বেরিয়েছে তো। আমি বললাম, আমাদের স্কুল ম্যাগাজিনে বেরিয়েছে। আচ্ছা তো এক কাজ কর, তুই কুমুদ মল্লিকের সঙ্গে দেখা কর। আমি বললাম, স্যার আমাকে আমি কী করে দেখা করব? বলে, আমি চিঠি লিখে দেবো, তুই চলে যাবি। বাহ। তখন আমার কয়েকজন বন্ধুবান্ধব যারা আমাকে রাগাতো, ভালোবাসতো, সব রকমই করতো, তাদেরকে নিয়ে আমি নতুন হাটে হয়ে ওই গ্রামে গেলাম। তখন কবি তার বাড়িতে ছিলেন, একতলা বাড়ি, তখন খালি গায়ে ছিলেন। গেলাম, গিয়ে স্যারের চিঠিটা দিলাম। স্যারের চিঠিটা দিয়ে বলে, উনি নীরদ বর্মন মাহাতা নয়, উনি মাহাত্মা বলে মাথায় হাতটা ঠেকালেন। বলে, ঠিক আছে তোমার কে কবিতা লেখো? আমি। বলে, পড়ো তুমি। পড়লাম, যেমন বলবার বললো, তখন একদম কাঁচা যা হয় আর কি। তারপর উনি আমাদেরকে 3টি টাকা দিয়েছিলেন। কুমুদরঞ্জন মল্লিক আপনাকে 3টি টাকা দিলেন? 3টি টাকা দিলেন, আশীর্বাদ। নতুন হাটে গিয়ে তুমি তোমরা জল খেয়ে নিও, কারণ বৌমারা কেউ নাই বলে ভাত টাত খেয়ে যেতে। তো যাই হোক স্যারকে প্রণাম করে আমরা চলে এলাম ওখান থেকে বর্ধমানে এসে একদম রূপমহল সিনেমা হলে তখন চারণকবি মুকুন্দ দাস চলছে, চারণকবি মুকুন্দ দাসকে আমরা বাড়ি ফিরেছিলাম। এটা হলো প্রথম আমার পরিচয় আর কি। মানে ওই রকম একজন বিরাট কবির সঙ্গে, এইরকম একজন স্বনামধন্য মানুষের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছিল। এটা একটা আমার গর্বের বিষয় এবং আনন্দের বিষয়। তার সঙ্গে এখনো ছবিটা আমার বাড়িতে অত্যন্ত যত্ন সহকারে রাখা আছে। সুধী সাহিত্য বন্ধু, মানে প্রথম উর্বর জমি যেটা তৈরি হলো, তার উপরে যে প্রথম সূর্যালোকই এসে পড়লো,
এখানে কোনো মেঘের আবছায়া নেই। কি অপূর্ব! কুমুদরঞ্জন মল্লিকের মতন যে কবি আমাদের কবিবর আমাদের সাহিত্য জগৎকে একটা আলো দিয়ে রেখেছেন, সেই আলোর ছটাতে উদ্ভাসিত হলো আমাদের আজকের সাহিত্য বন্ধুর সূচনা, সেই সাহিত্য বন্ধুর সাহিত্য জীবনের সূচনা। তারপর কি হলো আরও একটু শুনি। তারপর আমি যখন 11-এ উঠি, আমাদের তখন তো 3 বছরের কোর্স, 9, 10, 11 মিলে, তখন স্কুলের পুরস্কার বিতরণ নিতে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এসেছিলেন। আচ্ছা। স্যার বললেন যে তোকে আমি 2টি টাকা দিচ্ছি, তুই সমস্ত লেখাগুলোকে একটা খাতায় পরপর লেখ। হ্যাঁ। আমি বললাম আমি কী করবো স্যার লিখে? বলে আমি তারাশঙ্করবাবুর কাছে নিয়ে যাব তোকে। তারাশঙ্করবাবুর কাছে গেলাম, গিয়ে তারাশঙ্করবাবু আমার কাছে একটি বাণী লিখে দিলেন। সেই বাণীটা এখানে কবিতার বইয়ের মধ্যে আছে। আচ্ছা, আমি পড়ে শোনাচ্ছি কি আচ্ছা। লিখেছিলেন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। শুধু দর্শকবৃন্দ, আমাদের সাহিত্য বন্ধু তার এই বাণী আমাদেরকে শোনাবার জন্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাণীটুকু তৈরি হতে হতে আমরা প্রতিদিনকার যে রোজকার কথাটুকু সেরে নিই। আপনারা যারা ক্যামেরার ওপারে আছেন, যদি এই হেন সাহিত্য সন্ধ্যায় অংশগ্রহণ করতে চান, তাহলে অবশ্যই ফোন করুন 6294345327 এই নাম্বারে। আসুন আমরা আবার তার সাহিত্য জীবনে ঢুকে যাই। বলুন। হে নবীন কবি, তোমার কবিতা যেন বহন করে নূতন কালের বাণীর মধ্যে চিরকালের সত্যকে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, 11/5/1968, গুসকরা। আমি এই জিনিসটি আপনাদের সামনে দেখাতে চাই যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মতো যে কবি সাহিত্যিক প্রাবন্ধিক আমাদের প্রাতঃস্মরণীয় ব্যক্তি, তার সুন্দর স্বর্ণাক্ষরে এখানে হস্তাক্ষর আছে এবং তার সাথে তার নিজস্ব স্বাক্ষর, যে আশীর্বাদ বাণীটুকু পেয়েছিলেন আমাদের আজকের কবি বন্ধু, সেটি সুন্দরভাবে এখানে লেখা আছে। এইটুকু আপনাদের সামনে আমরা তুলে ধরতে পেরে সত্যি নিজেদেরকে ধন্য মনে করছি। আমাদের কবি বন্ধু আজকে এসছেন। অবশ্যই আমরা তার সাহিত্য জীবনের আনাচে কানাচে ঘুরব, কিন্তু আপনাদেরও যেমন অনুরোধ থাকে যে কবি এবং সাহিত্যিকদের স্বরচিত কবিতা শোনার জন্য, আমরা প্রথম কবিতায় আসতে চাই। আজকের কবি বন্ধুকে আমরা অনুরোধ করব এই মুহূর্তে তার একটি প্রথম স্বরচিত কবিতা শোনানোর জন্য। আসুন আজকে আপনার স্বরচিত কবিতা প্রথমে শুনে নিই। যে কবিতাটি পড়ছি, কবিতাটির নাম হচ্ছে স্মার্ট। মূর্ছিত সময় নাকি কালের মূর্ছনা কাব্যগ্রন্থের মধ্যে গঠিত আছে। গা ঘেঁষে হুশ করে চলে গেল বেপরোয়া মোটর সাইকেলটা। কানের ছোট ছোট রিং চিকচিক করে উঠল। ডান হাতের স্টিলের বালায় আলো ছিটকে নিভে গেল। বা কাঁধে চাপা মোবাইলে কথা, আমার কথা থামবার নয়। চুলটা মিঠুন ছাঁট, ওটা আজ আপডেটেড নয় যদিও। চটাফাটা জিন্সের স্মার্টনেস, ফুটপাতে পাতানো সংসারে মা চিৎকারে থেমে গেল শিশু। আমার পাজামায় লাগলো রক্তের ফিনকি ছিটে। এই শহরে বড় হয়েছি, শহর হয়েছে বড়। তখন মদ ছিল, কিন্তু ছিল মাতাল, ছিল না ত্রিফলা। আলোয় আলোয় ভালোয় ভালোয় গলি বেয়ে বাড়ি ফিরলাম। খবরে বলছে ভারত খোলস ছাড়ছে, স্মার্ট ইন্ডিয়া রাইজিং, দুর্ঘটনায় ক্ষতিপূরণ 2 লাখ টাকা। আমার কথা বিশ্বাস না হয় গুগল সার্চ করে দেখে নিন, সত্য মিথ্যা। 3টে সাবান ঘষেও রক্তের দাগ উঠল না আজও। এ দাগ তো ওঠার নয়, যে দাগ মনে গিয়ে লাগে সে দাগ কি সহজে ওঠে? কি অপূর্ব একটি ঘটনা, কি সুন্দরভাবে সাজিয়ে আজকে উপস্থাপিত হলো আমাদের কবি বন্ধুর কবিতার মাধ্যমে। আমরা সত্যি অভিভূত, আমরা সত্যি আপ্লুত। সমাজের কাছে এই বার্তা আসুক আজকে, উদ্দাম এই যে প্রজন্ম, তারা ধীর স্থির হোক, শান্ত হোক। দাদা, আমরা আবার আলোচনায় ফিরে আসি। কেমন সেই তারাশঙ্কর বাবুর সাথে ঘটনাটা যেটা আমরা থেমেছিলাম, সেখান থেকে আবার শুরু হোক আপনার সাহিত্য জীবনের কথা। তারাশঙ্কর বাবুকে যখন প্রণাম করলাম, তুমি বললেন যে টালা পার্কে তুমি আমার বাড়িতে যেও। সামনে হায়ার সেকেন্ডারি পরীক্ষা চলে এলো। তারপর আমার জীবনে দুর্ঘটনা। বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ স্কুলে আমার সেন্টার পড়েছিল।
সেখানে আমি মিঠাপুকুরে থাকতাম আমাদের প্রাক্তন জমিদার দ্বারিকানাথ মুখোপাধ্যায়ের বাড়িতে। যাই হোক, ওখান থেকে যখন এসেছি তো বাবা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন, বাবা স্ট্রিট অ্যাক্সিডেন্টে মারা যান। আমার জীবনে চরম বিপর্যয় নেমে আসে। তখন আপনার বয়স কত? তখন আমার বয়স হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিচ্ছি, মানে 18 হবে। হ্যাঁ, বড় জোর 17-18। আমার দিনটাও মনে আছে, 18ই মার্চ, 4ঠা চৈত্র। সে সাংঘাতিক দুর্দিন গেছে। যাই হোক, আমার তো পরীক্ষা থেকে শুরু করে সমস্ত কিছু উলটপালট হয়ে গেলে জীবনটাই প্রায় তছনছ হয়ে যাওয়ার মতো। তারপর আর তারাশঙ্কর বাবুর সঙ্গে আমার দেখা করার সৌভাগ্য হয় না। তারপর তো উনি মারাই গেলেন 1930 সালে, এই 73 সালে। যাক, ওই তারপর যে সমস্ত কবি সাহিত্যিকদের সংস্পর্শে এসেছি তাদের নামগুলো বলে আমি গর্ববোধ করি। তরুণ সান্যাল, পূর্ণেন্দু বত্রী, তারপর এখানকার যারা কবি রয়েছেন কামাখ্যাচরণ মুখোপাধ্যায়, কার্তিক গঙ্গোপাধ্যায়, অনিলেন্দু ভট্টাচার্য, সর্বোপরি আমাদের ওই সুকান্তর বন্ধু, কী নাম গো? যাই হোক, নামটি হয়তো এখন এই মুহূর্তে স্মরণে আসছে না, হয়তো পরবর্তী পর্যায়ে এলে আমরা। অরুণাচল বসু। আমরা তখন কার্তিকদা এবং অনিলা বা ওই অরুণাচল বসুর সংস্পর্শে এসে নতুন সংস্কৃতি গঠিত হয়েছিল। নতুন সংস্কৃতি আমরা সাহিত্য পড়তাম আমরাতলা গলিতে একটি বাড়িতে। যাই হোক, সেখান থেকে আমাদের মধ্যে আলোচনা কাটাছাড়া আলোচনা হতো, এক কথায় যেমন যেমন বলতাম। সেটা যে খুব বেশি আমাদের কি বলবো প্রাজ্ঞের মতো হতো এমন বলবো না, বা খুব বেশি যে একাডেমিক হতো তা না, কিন্তু যার যখন মনে আসতো যেভাবে প্রতিক্রিয়া হতো সেই প্রতিক্রিয়ায় আমরা জানাতাম। যাক, আমরা তাতে অনেকটা সমৃদ্ধ হতাম এবং পরস্পরকে চিনতে জানতে পারতাম। তাহলে আমরা প্রথম থেকেই দেখতে পাচ্ছি একটি সাহিত্যের উর্বর জমির উপরে আমাদের আজকের সাহিত্য বন্ধুর সব সময় একটা তার পদচারণা করে এসছেন, যার ফলস্বরূপই আজকে এই মানুষটিকে আমরা পেয়েছি, আমাদের মধ্যে পেয়েছি। আমরা আবার দ্বিতীয় কবিতায় চলে যাব। কেমন? আসছি আমরা দ্বিতীয় কবিতায়। কবি কণ্ঠে কবিতা, আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই কবিতা শোনার জন্য। শুনে নিন আমাদের দ্বিতীয় কবিতা। আজকে ভিন্ন স্বাদের কবিতা আমাদের ভেতরে উনি এনেছেন। তার যে সাহিত্যের রত্নঝুলি, তার থেকে কি কি রত্ন উনি ছড়িয়ে দিচ্ছেন আমাদের স্টুডিও ফ্লোরে, তাতে আমরা উদ্ভাসিত হচ্ছি, আমরা চমৎকৃত হচ্ছি। শুনে নিই পরের কবিতা। আসুন। ক্ষতের নৈশব্দ ভেঙে কাব্যগ্রন্থে যে কবিতাটি গ্রথিত হয়েছে তার থেকে একটি পাঠ করছি। জীবন যেন তোর করে কাটিয়ে দিলেই তো হলো না, জীবন তো শিমুল তুলো নয়, চৈতি আকাশে উড়ে বেড়ায়, সিগারেটের ধোঁয়া, চিন্তাগুলো ভাসতে ভাসতে হয় অ্যাস্ট্রের ছাই, জিরজিরে বাচ্চাগুলোর হাড়, গপ গপ গিলে খাওয়া লোকগুলোকে হাড়ে হাড়ে চিনেও গোঁফ ফোলা মেনির মতো প্রাসাদের কাঠনির সাথে লাফিয়ে রাস্তা পার হয়, টেনা কাপড় টেনে টুনে লজ্জাবস্ত্র পরিয়ে দেয় রাতের আঁধার, কিন্তু প্রভাত তো মাথায় হাত রাখে, ফটফটে আলোয় দাঁড়াবি কেমন করে, যেন তেন করে কাটিয়ে দিলেই তো হলো না, তত্ত্বের খড়গাদায় ছুঁচ খুঁজতে খুঁজতে বয়সের পাকে বুড়িয়ে ফুরিয়ে না গিয়ে ভীষ্মের মুখে জল দে অর্জুনের ফলায়। অপূর্ব অপূর্ব গভীরতা স্পর্শ করার জন্যে সত্যিই একটা স্পর্ধা চাই। এই যে আজকে কবিতা একের পর এক এখানে উপস্থাপিত হচ্ছে, সত্যি আমরা রোমাঞ্চিত হচ্ছি। এই কবিতার ব্যাখ্যা, বহুমুখী ব্যাখ্যা আসতে পারে। এখানে তত্ত্বজ্ঞান আছে, সেই তত্ত্বজ্ঞানকে যেভাবে নেবেন সেইভাবেই দেখতে পাবেন। এবং আপনারাও আসুন, আস্বাদন করুন এই যে বইগুলি আজকে আমাদের এখানে রত্নের ঝুলির মতো পড়ে আছে, একে একে আমি দেখিয়ে দিই। আপনারা সংগ্রহ করুন আজকের কবি বন্ধুর সমস্ত তার সৃষ্টিগুলো আস্বাদন করার জন্য। আমাদের হাতে এই মুহূর্তে এসছে লক্ষণদাস ঠাকুরার লেখা একটি সংকলন, ক্ষতের নৈশব্দ ভেঙে, আপনাদের জন্য এখানে দেখালাম। আছে ভাষাঞ্চল দ্বিতীয় খণ্ড, এখানে তার সৃষ্টি তিনি রেখেছেন। এছাড়াও আছে
আকাশের ডানায় পত্র লেখা, এখানেও আছে তার আখর। আপনারা সংগ্রহ করুন, আপনারা পড়ুন। এছাড়াও আপনাদের এখানে আমার হাতে চলে এসছে অক্ষরের শতদলের দ্বিতীয় খণ্ড, এটিও আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা অবশ্যই সংগ্রহ করবেন এবং তার লেখা পড়বেন। মূর্ছিত সময় নাকি কালের মূর্ছনা, লক্ষণদাস ঠাকুরের একটি বিখ্যাত বই, আপনারা অবশ্যই সংগ্রহ করুন এবং পড়ুন। আর আছে আমাদের এখানে দেখতে পাচ্ছি এখনও চলেছি লক্ষণদাস ঠাকুরা, দেখুন আপনারা এগুলো সংগ্রহ করবেন। দাদা, এই যে এত সাহিত্য কীর্তি, আপনি একজন শিক্ষক, আপনি শিক্ষকতাটা ভীষণ সুচারুভাবে করে এসছেন সারা জীবনভর, এবং আপনার চাকুরি জীবনে শেষে এসে প্রধান শিক্ষকের মতন দায়িত্বও আপনি সামলেছেন। আপনি সাংসারিক মানুষ হিসেবেও যথেষ্ট সফল। আপনি আপনার সন্তানদের তাদের সমাজে প্রতিষ্ঠিত করেছেন যথেষ্ট দক্ষতার সাথে। আবার তার পাশাপাশি সুন্দরভাবে এতটা সাহিত্য চর্চার দিকও আপনি তুলে ধরেছেন, নিজের জীবনকে আত্মীকরণ করেছেন এই সাহিত্য চর্চার মধ্যে। এতগুলো কাজ কিভাবে সম্ভব হলো, কিভাবে আপনি সামলে উঠলেন, তার চাবিকাঠিটা কোথায়? একটু দু এক কথা সেটা নিয়ে। তার চাবিকাঠি হচ্ছে ভালোবাসা। কোনো কাজের প্রতি, কোনো বিষয়ের প্রতি যদি নিষ্ঠা থাকে, ভালোবাসা থাকে, সে কাজ হবেই হবে। হয়তো প্রতিবন্ধকতা থাকতে পারে, কিন্তু সেই প্রতিবন্ধকতাকে উত্তীর্ণ করা যায় একমাত্র ভালোবাসা দিয়ে, নিষ্ঠা দিয়ে, শ্রম দিয়ে। আচ্ছা, আমি অবসরকালীন যে সময়টা পার করি সেটা আমার প্রতিটি মুহূর্তই কিন্তু ব্যবহার করি। আমি কোনো রকমভাবে অপচয় করি বলে মনে হয় না। আমার যেটুকু সম্ভব সেটুকু আমি দিয়ে যাই। আমি এখনও প্রতিদিনই আকাশবাণী কলকাতা, আকাশবাণী শিলিগুড়ি, আকাশবাণী শান্তিনিকেতন এবং অন্যান্য যে সমস্তগুলো রয়েছে, আকাশবাণী মৈত্রী, তাদের যে দৈনন্দিন যে বিষয়ভিত্তিক পত্র লেখার পত্র সাহিত্য হয়, সেখানে আমি পত্র সাহিত্য পাঠাই এবং যেগুলো নির্বাচিত হয়, পড়া হয়, আনন্দ হয়। এই লেখা নিয়ে থাকে সেই বিষয়ভিত্তিক যে বিষয়টা ভাবতে হয়, সেটা ভাবনার উপর দিয়ে চলে। অতএব অনেক তার সঙ্গে আনুষঙ্গিক পড়াশুনো করার যে জায়গাটা থাকে সেইগুলো করতে হয়। তার ফলে আমার সময়টা কিন্তু যথাযথভাবে ব্যবহৃত হয়। যারা বলে যে অবসর সময়টা কেমন, কি বলবো, ক্লান্তিকর, আমার কাছে কিন্তু সেটা মোটেই ক্লান্তি, আরো কর্মমুখর হয়ে উঠেছে, খুব সুন্দর মনে হয়। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় যে অনেকটা সময় পাচ্ছি যেন। আচ্ছা, আপনার সাথে কলকাতা বেতারেরও তো প্রচুর যোগাযোগ, বা আপনি সেখানেও অনেক অনুষ্ঠান করে থাকেন। কলকাতা দূরদর্শন, গ্লোব টিভি, এই যে সমস্ত বেসরকারি টিভি চ্যানেলগুলো আছে, আপনার তো প্রচুর অনুষ্ঠান দেখা যায়, আপনার সেখানে অংশগ্রহণও থাকে। এগুলোও তো আপনি কর্মব্যস্ততার মধ্যে অবশ্যই এগুলো মানে গ্রহণ করেছেন, ঠিক না? হ্যাঁ, ঠিক। সেগুলো প্রোগ্রামের মধ্যে চলতে হবে। আচ্ছা, বিশৃঙ্খলভাবে চলে সমস্ত সময়টাও বিশৃঙ্খল হয়ে যায়। আমি যদি একটা সারাদিনকে কীভাবে করব তার ভাবনাটাকে যদি আমি ঠিকমতো মানে রুটিন করে নিতে পারি, তাহলে কাজটা সুচারু হয় এবং কাজটা সুন্দর হয়। আরও একটা এখানে আমি একটু শেয়ার করতে চাই। প্রতিদিন রাতে শোয়ার সময় যদি দুটি কাজ আমরা করি মনে মনে, বালিশে মাথাটি রেখে, যে সারাদিনে কি কাজটুকু করলাম, কি করা হলো না, আর আগামী দিন আমরা কি করব, তার একটা টার্গেট। এই জিনিসটা যদি আমরা মনে মনে একটা ছক কষে শুই, আমার মনে হয় পরের দিনের এই চাকাটা চালিয়ে দেওয়া খুব সুবিধাজনক হয়, তাই না? সঠিক কথা বলেছেন। হ্যাঁ, এইটা সত্যি ভীষণ প্রয়োজন, আমাদের জীবনেও ভীষণ প্রয়োজন। যে বিষয়টি ভালোবাসেন, যাতে আকর্ষণ বোধ করেন, সেটাকে ভালোবাসা নিয়েই গ্রহণ করুন এবং জীবনে তাকে ফুটিয়ে তুলতে চেষ্টা করুন। এই বার্তা আমাদের আজকে পেলাম আমরা আমাদের কবি বন্ধুর কাছ থেকে। আমরা এবারে আরও একটি কবিতায় যাব। আমরা শুনে নেব আরও একটি কবিতা, যেখানে সুন্দরভাবে আমরা কবিতাগুলি পাচ্ছি, বিভিন্ন বিষয়ের কবিতা পাচ্ছি, বিভিন্ন ভাবের কবিতা পাচ্ছি। সেরকমই আরও একটি কবিতা আমরা শুনে নিই আমাদের কবি বন্ধুর কাছ থেকে। আসুন, আপনারা তৈরি তো? চলুন। ভাষাঞ্চল দ্বিতীয় খণ্ড সম্পাদনায়
রিতম বিশ্বাস, সেখানে যে কবিতাটি আমার প্রকাশিত হয়েছে বা বিধৃত আছে তার থেকে পড়ছি। ফুটন্ত সকাল, পিছুটি চোখে স্বপ্ন দেখা রাত, শেষ ফুটন্ত সকাল, ভাঙা চিৎকারে কোকিল জাগায় বসন্ত ফোটে ফুল, স্মৃতির অন্ধকারে জাগে আমার কুমারী লজ্জা, উছলা বন আজ হাবুডুবু, উদাস হাওয়ায় হেঁয়ালি দোলা, সূর্য ঘুরে যাওয়া লম্বা ছায়ায় আঁকশি টান, আকাশকে নামায় নগরীর প্রান্ত রেখায়, নাগরিক কোলাহল চিৎকার চেঁচামেচি, কার্নিসের কিনারে হাসে কিশলয়, কর্কশ শব্দের হাতল ধরে চলে ট্রাম বাস, মহানগরের রাজপথে লেখা হয় প্রতিদিন মর্ম বেদনার কোনো এক অজানা ইতিহাস, বিশ্বস্ত ট্রাফিক সিগন্যাল, লাল হলুদ সবুজ আলো, অফুরন্ত প্রেমের ঠিকানা চেনায়, গঙ্গার পাড়ে দাঁড়াই একটুখানি, শুনতে পাই এতদিনের পথ চলা কথা, ভিড়ের মাঝে ধুয়ে নিই ভীরু হাত, ভালোবাসার আঙুলে চুলে কাটি বিলি, রাত শেষ সামনে ফুটন্ত সকাল। একটি নগর জীবনের সুন্দর চিত্র আমরা পেলাম, সুন্দরভাবে ফুটে উঠল আমাদের মধ্যে। আমি কুর্নিশ জানাই আমার তরফ থেকে, আমাদের সকল কলাকুশলীর তরফ থেকে আপনাকে। আমরা সত্যি মুগ্ধ। শুধু দর্শকবৃন্দ, এত সুন্দর সুন্দর কবিতা আজকে আমাদের ভেতরে উপস্থাপিত হচ্ছে। কবি তার যে সৃষ্টির আখর থেকে সুন্দরভাবে এগুলো আমাদের মধ্যে তুলে এনেছেন এবং আমাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। আমরা ঋদ্ধ হচ্ছি, আমাদের সাহিত্য তৃষ্ণা মিটছে। এরপরে আমরা আরেকটি প্রশ্নে আসি। দাদা, একটা জিনিস ভীষণভাবে জানতে ইচ্ছা করছে, একটি কবিতা যখন আপনার কলমে তৈরি হচ্ছে কেমন, প্রথমে তো অবশ্যই একটা কনসেপ্ট, একটা চিন্তা আপনার মনের মধ্যে আসছে, সেটা চরিত্র ভিত্তিক হোক বা প্রকৃতি ভিত্তিক হোক বা কোনো মনের অনুভব ভিত্তিক হোক, আপনার মনে আসছে। তারপরে আপনি কলম ধরছেন এবং সাজিয়ে তুলছেন আপনার শব্দকোষ, গেঁথে তুলছেন শব্দের মালা এবং শেষ করছেন আপনার সেই কবিতা। এই যে প্রথম চিন্তা আসার থেকে কবিতা শেষ পর্যন্ত আসার এই যে নির্মাণ প্রক্রিয়াটি, এই প্রক্রিয়াটি সম্পর্কে কি বলবেন আপনি? তাতে আমরা যারা নতুনরা কলম ধরছি তাদের পক্ষে সুবিধা হয়। একটু দুই এক কথা। কবিতা আসে, সেই আশাটাকে চ্যানেলাইজও করতে হয়, তাকে নির্মাণও করতে হয়। আমরা যেমন একটা প্রতিমাকে যখন দেখি তখন প্রতিমার রূপটাকে দেখি, তার অবয়ব দেখি, তার কাঠামো, তার বহিরাঙ্গনটা দেখি, কিন্তু ভিতরে অনেক কিছু কাজ থাকে। খড়ের মেড় বাঁধা থেকে শুরু করে মাটির 1 মেটে 2 মেটে 3 মেটে করে রং, তারপর ঘাম, তেল ইত্যাদি দিয়ে তারপর প্রতিমাটাকে নির্মিত হয়। কবিতার ক্ষেত্রেও তাই। প্রথমে আমার মনের মধ্যে কোন প্রতিমাটি গড়ব, এইটা প্রথম কাজ করবে। আমি দুর্গা প্রতিমা গড়ছি, তার মূর্তি কীরকম হবে, আমি সরস্বতী গড়ছি, তার প্রতিমা কেমন হবে, আমি শিব গড়ছি, তার প্রতিমা কেমন হবে, এই প্রক্রিয়াটা ভিতরের মধ্যে থাকে। কিন্তু আপনার কৌশলটা, কুশলতাটা হাতের মধ্যে প্রকাশ হয় এবং সেটার জন্য অনুশীলনের দরকার হয়। সেই জন্য কী বলবো, পড়াশুনোর দরকার হয়। তার জন্য শ্রবণ ইন্দ্রিয়কে ঠিক রাখতে হয়, দর্শন ইন্দ্রিয়কে ঠিক রাখতে হয়, মস্তিষ্ক সচল থাকতে হয়। এইটাই আমার মনে হয়। এবং যারা কবিতা শোনে, যারা কবিতা পড়ে, তারা কবিতা সম্বন্ধে কিছুটা অনুধাবন করতে পারে। এটা তো সবচেয়ে উচ্চাঙ্গের নান্দনিক একটি প্ল্যাটফর্ম, উচ্চাঙ্গের নান্দনিক প্রকাশ, তার উপরে আর কোনো প্রকাশ পায় না। সাহিত্য এমনই একটি জিনিস, তার একটা বিশেষ অঙ্গ হলো কবিতা, এবং সেটি হলো সবচেয়ে একটা উচ্চাঙ্গের নান্দনিক দিক। এবং এই নান্দনিক দিককে ধরতে গেলে তার মানসিকতাটাও সেই নন্দনে প্রস্ফুটিত ফুলের মতনই হতে হবে। এইটাই আমার অনুভব বলে মনে হয়। একদম একদম। কি অপূর্ব, কি অপূর্ব কথা আমরা পেলাম, যে একটি কবিতা নির্মাণের যে ইতিহাস, তার যে অনুভূতি, তার যে প্রক্রিয়াকরণ, সব কিছু সম্পর্কে আমরা সুন্দর ছোঁয়াটুকু পেলাম। আর এই জন্যেই মনে হয় আমাদের এই মানুষগুলোকে কাছে পাওয়া এবং তাদের কাছে সত্যি নতজানু হয়ে কিছু শিখে নেওয়া, তাদের অভিজ্ঞতা, তাদের এই যে সাহিত্যের দীর্ঘ পথ চলা, তার যে অভিজ্ঞতা, সেগুলো আমাদের নতুন সাহিত্য জীবনে তারা ছড়িয়ে দেন এবং আমাদের
পথপ্রদর্শক হিসেবে কাজ করেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, অন্তরে শ্রদ্ধা জানাই এবং প্রণাম জানাই। আমরা দেখতে দেখতে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সময়ের শাসন তো আমাদেরকে মানতে হবে। আমরা যাওয়ার আগে যে মূল্যবান প্রশ্নটি প্রতি সাহিত্য বন্ধুকে আমরা করে থাকি, আজকেও তার ব্যতিক্রম হবে না। যাওয়ার আগে দাদা, আপনি সমাজকে কি বার্তা দিয়ে যেতে চান, সেই সম্বন্ধে দুই একটি কথা বলুন। সমাজ তো সবসময় ভিতরে বাইরে তার একটা ক্রিয়া প্রতিক্রিয়া চলছে, এ বিষয়ে তো কোনো ভুল নেই। তার অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক নানা রকম উলটপালট হচ্ছে। এর মধ্য থেকে যে জায়গাটাকে ইতিবাচক, যে জায়গাটা মানুষকে আগামী দিনে উত্তরণ ঘটাবে, বাহ, সেই উত্তরণের জায়গাটা যদি কবি দেখাতে পারে একমাত্র সাহিত্যিক, দেখাতে পারে একমাত্র শিল্পীরাই, এবং সেই কাজটি করবার ভূমিকা যদি কবিরা নিতে পারে, সেটাই হলো বড় ব্যাপার। আজকের যে উদ্বেল পরিস্থিতি চলছে সারা পৃথিবীতে এবং আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে, যে বিরাট একটা বিক্ষোভের মতো অবস্থা তৈরি হয়েছে, সেইটার জায়গায় সেই বিক্ষোভটাকে সীমিত করার জন্যে বা সেই বিক্ষোভটা যদি আগামী দিনে না হয়, সেটা একমাত্র পথ দেখাতে পারে কবি, সাহিত্যিক, শিল্পী এবং সংস্কৃতিপ্রেমী মানুষরা। এবং যেটাকে আমরা অপসংস্কৃতি বলছি, সেই অপসংস্কৃতিটা একটা বিতর্কিত ব্যাপার। সে যাই হোক না কেন, আমরা যেটা সুস্থতা দেবে, জীবনমুখী করে তুলবে, মানুষমুখী করে তুলবে, মানবকে উত্তরণ ঘটাবে, সেই কাজে যেন লিপ্ত হতে পারি, এইটাই আমাদের শেষ আবেদন। আমাদের তো এবার পড়ন্ত বেলা, আগামী দিনের মানুষরা সেইটি করে যাবে, এই আশা রেখেই আমরা যেতে চাই। বাহ, অপূর্ব অপূর্ব বার্তা। আমরা সত্যি ঋদ্ধ হলাম। কলম সময়ের কথা বলে, কলম শুধু সময়ের কথা বলে না, কলম সময়কে শাসন করে। আর এই কাজটা একমাত্র করতে পারে আমাদের সাহিত্যিক, কবি, প্রাবন্ধিক, তাদের অপূর্ব রচনার মাধ্যমে। আসুন, এই যে বার্তা আমরা আজকে পেলাম, আমরা ছড়িয়ে দিই আমাদের সমাজে এবং আমরাও তাতে অনুপ্রাণিত হই। শুধু দর্শকবৃন্দ, আজকের আলোচনা সভা আমরা এখানেই শেষ করব। আজকের এই যে সাহিত্য কেন্দ্রিক সুন্দর আলোচনা প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা শুনলাম, আমাদের সাহিত্য বন্ধুর তার সাহিত্য জীবনের বিভিন্ন চমৎকৃত দিকগুলো, যেগুলো আমাদের কাছে আমরা অনুপ্রাণিত হলাম, আমরা শুনে আমরা ঋদ্ধ হলাম। আমরা যাবার সময় তার সাহিত্য জীবনের দীর্ঘ সুস্থ জীবনের কামনা করব। সবাই মিলে আসুন আমরা কামনা করি তিনি ভালো থাকুক, সুস্থ থাকুক, তিনি আরও তার সৃষ্টিতে থাকুক, যাতে আমরা উপকৃত হই। আপনারা যারা ওপারে আছেন, আমাদের নিরন্তর সাহস যোগাচ্ছেন এই সাহিত্য পথে যাওয়ার জন্য, চলার জন্য। আসুন আপনারাও এবং আমরা উভয়ে মিলে তার শুভ কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করি। ভালো থাকবেন। শুভরাত্রি। নমস্কার। নমস্কার।